আজকে আমি একটা নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে এসেছি। এতদিন তো আমার ব্লগিংয়ে আপনারা সবাই নানা রকম জায়গার ব্লগিং দেখেছেন, তারপর নানা রকম খাওয়ার ব্লগিং দেখেছেন, তারপরে এই ঘুরতে যাওয়ার ব্লগিং দেখেছেন, ইত্যাদি ইত্যাদি দেখেছেন। কিন্তু আজকে আমি একটা নতুন একদম আলাদা বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে আছি। বলতে পারেন এটা খাবারের ব্লগিং, কিন্তু আবার ব্লগিংও নয়, কারণ এটা একটা মহাকাব্যিক রান্নাঘরের ব্লগিং করতে যাচ্ছি। এবার আপনারা জিজ্ঞেস করতেই পারেন, আপনি কি নিজের চোখে দেখেছেন? না, নিজের চোখে আমি দেখিনি, কিন্তু নানা রকম তথ্য এবং তত্ত্ব আমি নানা জায়গা থেকে পড়ে এই সম্বন্ধে কিছুটা মাত্র একটু কণা মাত্র জ্ঞান আরোহণ করেছি এবং সেটাই এই ব্লগিংয়ের সাহায্যে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আচ্ছা, মহাভারত হলো আমার ছোটোবেলাকার প্যাশন বলতে যেটা বলা হয়, অবসেশন বলতেও কম বলা হয়। আমি সাধারণত ছোটোবেলা থেকে সারাক্ষণ আমি মহাভারতেই বাস করতাম। বি.আর. চোপড়ার মহাভারত সেটা আরও খুব উস্কে দিয়েছিলেন, কিন্তু আমি ছোটোবেলায় শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মহাভারত পড়েছিলাম, তারপর শ্রী পরশুরামের মহাভারত পড়েছিলাম, তারপর কালীপ্রসন্ন সিংহের মহাভারত পড়েছিলাম, এবং এখন শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুরীর নানা রকম মহাভারতিক ইন্টারপ্রিটেশনস, তারপরে অন্যান্যদের অন্নয় গুপ্ত বলে নতুন একজন লেখক এসছেন নতুন, তারও ইন্টারপ্রিটেশনসগুলো আমি পড়ি, এবং পড়ে আমি সারাক্ষণ আমার অবচেতনে আমি বোধহয় মহাভারতের মধ্যেই বাস করি। তো এই মহাভারতের আমি যে জায়গাটা এবার আসছি, এতক্ষণ আমি এর প্রিলিউড করলাম বা যেটাকে বলেন গৌরচন্দ্রিকা করলাম। এই গৌরচন্দ্রিকার পরে এবার আমি আসছি আসল কথা। এই যে মহাভারতের 18 দিন ধরে একটা বিশাল যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের মধ্যে প্রায় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিলেন। সেই যুদ্ধের খাদ্য কি করে পেয়েছিলেন এরা এবং খেয়েছিলেন কি করে, সেটা নিয়েই আজকে আমার এই গল্পটা। সবাই একটু মন দিয়ে শুনুন এবং প্লিজ কমেন্টস করে জানান যে এই গল্পটা আপনাদের কেমন লেগেছে। গল্প এ কারণেই বলছি, এটাকে তো ফ্যাক্ট বলতে পারবো না, কারণ এটা একটা মহাকাব্য থেকে নেওয়া, তাই জন্য আমি এটাকে গল্পই বলছি। তো আগে আমাকে জানতে হবে যে এই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল বা কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধেতে কতজন সেনা অংশগ্রহণ করেছিল। মহাভারত অনুযায়ী কৌরব পক্ষে 11 অক্ষৌহিনী সেনা ছিল এবং পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিনী সেনা ছিল, তার মানে দুটো মিলিয়ে 18 অক্ষৌহিনী সেনা ছিল। এবার এক অক্ষৌহিনী সেনা বলতে কতটা বোঝানো হয়? এক অক্ষৌহিনী সেনাতে থাকতেন 2,18,730 জন, ঠিক আছে, 700 জন। আর যোদ্ধারা এইভাবে বিভক্ত ছিলেন এবং যোদ্ধাদের নানা রকম ক্যাটাগরি থাকতো। কীরকম ক্যাটাগরি? রথী, হাতি, ঘোড়সাওয়ার এবং পদাতিক সৈন্য। এবং এই রথীদের মধ্যে আবার অনেকগুলো ডিভিশনস ছিল, মহারথী, অতিরথী, রথী, এই 3টি ডিভিশনস ছিল। তো আমি অত ডিভিশনে যাচ্ছি না। রথী ছিলেন মোটামুটি 11,870 জন। গজ বা হাতি থাকতো 21,870টা। অশ্ব বা ঘোড়সওয়ারি থাকতো 65,610 এবং পদাতিক সৈন্য থাকতেন 1,09,350 জন। তাহলে মোট সেনার সংখ্যা ছিল, কৌরব সেনা 11 অক্ষৌহিনী, তাহলে তাদের সৈন্য সংখ্যা ছিল 24,03,700 জন, আর পাণ্ডব সেনা ছিলেন 7 অক্ষৌহিনী, মানে 15,31,900 জন। এই অবধি হিসাব ক্লিয়ার। এরপরে টোটাল কত ছিল? এই টোটাল কুরুক্ষেত্রের যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে প্রায় 39,35,600 জন সৈন্য অংশ নিয়েছিল। তার মানে ইংলিশে বললে 39,35,600 সৈন্য অংশ নিয়েছিলেন। এবারে আমি যদি দেখি 18 দিন ধরে যুদ্ধ চলেছিল এবং অ্যাজুম করে নেওয়া যাক যে এই প্রত্যেকটা মানুষ মারা গিয়েছিলেন, মানে 29,35,600 জন সৈন্যই মারা গিয়েছিলেন। অবশ্য তার মধ্যে কিছুজন বেঁচেছিলেন, 10 জন মতন, সেটাকে আমি বাদ দিয়ে অ্যাজামশনটা হলো এই 18 জনের মধ্যে প্রত্যেকটা সৈন্য, মানে পুরো 29,35,600 সৈন্য এক্সস্ট হয়েছিলেন। তাহলে পার ডে 2,18,644 জন সৈন্য বীরগতি প্রাপ্ত হয়েছিলেন বা মারা গিয়েছিলেন।
তার মানে বুঝতে পারছিলেন কি ম্যাসিভ একটা ধ্বংসলীলা চলেছিল সেই দিনকে, মানে এই 18 দিন ধরে। তো এইটা হলো যুদ্ধের একটা স্ট্যাটিস্টিক্স, কতজন যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং কতজন মারা গিয়েছিলেন এবং পার ডে কতজন করে মারা গেছেন। এবার আপনি ভাবুন এদের খাওয়া দাওয়ার জোগাড় কী করে হয়েছিল, এটা আপনি ভাবুন। ততক্ষণ এই ছবিটা দেখতে থাকুন, আমি আসি একটু খেয়ে। একটু জল খেলাম, আর বেশি খেতে পারলাম না, কেননা এত স্ট্যাটিস্টিক্স আর এত ভয়ঙ্কর একটা জিনিস সেটা বলবার জন্য আমি বেশ উত্তেজিত, এক্সাইটেড, তাই জন্য আমি খেতে পারলাম না বেশি। তো এইখানে আসি, এই যুদ্ধেতে ভারতের প্রায় প্রত্যেকটা রাজা, ভারত কেন বলবো, এটাকে একটা এক্সটেন্ডেড যদি ভারত বলি, গান্ধার থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে, তো এই যুদ্ধে কোনো না কোনো রাজা কোনো না কোনো পক্ষে গিয়েছিলেন, এক্সেপ্ট বলরাম কানু পক্ষ নেননি। আর উডুপির রাজা, যেটা আমরা এখন বলি উদুপি, সেই উদুপির রাজা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে বলেছিলেন যে আমি কোনো যুদ্ধ করব না, আমি নিরপেক্ষ থাকব, তবে আমি একটা পুণ্যের কাজ করতে চাই, যে কৌরব এবং পাণ্ডব নির্বিশেষে সমস্ত যোদ্ধা, মহাযোদ্ধা, সহযোদ্ধা সবাইকে আমি খাওয়াতে চাই। তো শ্রীকৃষ্ণ অবশ্য বলেছিলেন হ্যাঁ এটাই তোমার কাজ, তুমি এটাই করো, কারণ কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি নিরপেক্ষ থেকেও তুমি সমস্ত পক্ষেই অংশগ্রহণ করছো, এটা শ্রীকৃষ্ণ বলেছিলেন। এবং শ্রীকৃষ্ণ ছিলেন যেমন এই পুরো এই ধর্মযুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধে মানে মানে মেন পলিসি মেকার, তিনি কিন্তু এই খাবার তৈরিতেও মেন পলিসি মেকার ছিলেন। এবং তিনি বলেছিলেন, মানে এই রান্নাঘরটা হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধের দুটো শিবিরের মাঝখানে একটা জায়গায় ম্যাসিভ একটা রান্নাঘর হয়েছিল, এবং সেই রান্নাঘরে প্রচুর পাচক এবং পাচিকারা ছিলেন। এবং এটা মনে করা হয় এত পাচক পাচিকারা এনা কোথা থেকে পেলেন, আমার যতদূর মনে হয় যে উদুপির রাজার যে সৈন্য সামন্ত ছিল তাদের মানে নিশ্চিহ্ন করার থেকে তাদেরকে এই কাজে লাগিয়েছিলেন উদুপির মহারাজা। এবং উদুপি এই খাদ্যের ব্যাপারে খুব একটা প্রশংসিত জায়গা, পরবর্তীকালে আসছি সেই জায়গাটা কী খাদ্য এখান থেকে আমরা সবাই খাই এবং খুব বহুল প্রচারিত একটি খাদ্য বা প্রচলিত একটি খাদ্য। তো আমার মনে হয় উনি প্রত্যেকটা সৈন্য সামন্তকে রেখেছিলেন। এবং সেটা যদি দেখেন তো একটা সৈন্য যদি 100 জনের রান্না একদিনে করতে পারে, তাহলে বুঝুন প্রায় 50,000 পাচক পাচিকা রেখেছিল তখন কুরুক্ষেত্রের যুদ্ধে রান্না করার জন্য। ভাবতে পারেন মানে কি অসম্ভব মানে ব্যাপারটা। মানে আমি 40 লক্ষই ধরি, 40 লক্ষ মানুষ খাবার খাচ্ছে, এটা অবশ্য মানে যুদ্ধের প্রথম দিনের হিসেব। তারপরে হলো উনি মানে একজন 100 জনের রান্না করছে, তার মানে 40,000 পাচক পাচিকা লেগেছিল খালি খাদ্য তৈরি করতে, এবং সেই খাদ্যকে সার্ভ করতে হতো আরও কিছু লোককে দিয়ে। এর পরের যে স্ট্যাটিস্টিক্সটা সেটা আরও ভয়ঙ্কর, কি প্রতিদিন যুদ্ধে তো ডিমান্ড এক থাকছে না। প্রথম দিন যুদ্ধে যখন গেল তখন যদি আমি ধরি গড় হিসেবে 2,18,000 মানুষ মারা গেছেন, তাহলে তাকে মাইনাস করে দিয়ে সেই রাত্রের রান্না বসবে, এবং সেই রাত্রের রান্না এবং দিনের রান্না করার জন্য তার প্রস্তুতি নিতে হবে আগে থেকে। তাহলে কি ম্যাসিভ প্রস্তুতি ছিল ভাবুন। এবং সবচেয়ে যে ভয়ঙ্কর ব্যাপার, এই যে এই অঙ্কটা যে কতজন করে মারা যাবে এবং তার পরের দিনের ডিমান্ড কত হবে, এই অঙ্ক একমাত্র শ্রীকৃষ্ণ জানতেন। এবং উদুপির রাজা প্রতিদিন রান্না বসানোর আগে শ্রীকৃষ্ণের কাছে আসতেন। শ্রীকৃষ্ণ যুদ্ধ চলাকালীন কিছু খেতেন না, কিছু সেদ্ধ বাদাম খেতেন। এবং উদুপির রাজা কৃষ্ণের কাছ থেকে আসতেন একটা বড় বাটিতে কিছু সেদ্ধ বাদাম নিয়ে আসতেন, এবং কৃষ্ণ কিছু বাদাম খেতেন, বাকি বাদামটা ফেরত যেত। এবং উদুপির রাজাকে শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন যে আমি যেগুলো খেয়েছি সেই বাদামগুলো যতগুলো খেয়েছি তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে একটা বাদাম খাওয়া মানে 1000 সৈন্য কালের গর্ভে চলে গেলেন। তো উদুপির রাজা যত বাদাম দিতেন, কত বাদাম ফিরেছেন সেটা দেখতেন, এবং কত বাদাম কৃষ্ণ খেয়েছেন সেটা দেখতেন। খেয়ে সেই জায়গা থেকে উনি ঠিক করলেন বা ঠিক করতেন যে পরের দিন তিনি কত লোকের রান্না চাপাবেন।
তো এটা শুনে অর্জুনের একটু খারাপ লেগেছিল। অর্জুনের দেখবেন একটা অদ্ভুত অঙ্ক, অর্জুন কিন্তু অঙ্ক খুব ভালো বুঝতেন। আমি আসবো পরবর্তীকালে এই সমস্ত এপিসোড নিয়ে। অর্জুন ভালো নৃত্যগীতাদি জানতেন, অর্জুন তালবাদ্য জানতেন, অর্জুন ভালো অঙ্কশাস্ত্র জানতেন, অর্জুন ভালো জ্যোতিষশাস্ত্র অবশ্য নকুল সহদেব অনেক বেশি ভালো জানতেন। এবং অর্জুনের মধ্যে অস্ত্রচালনা যদি বলেন, তীরন্দাজি, তার থেকে তীরন্দাজি, তরোয়াল খেলা এবং গদা যুদ্ধেও অর্জুন খুব পারঙ্গম ছিলেন। এটা আপনারা কেউ জানেন না, অর্জুনকে কেবল জানেন যে উনি তীরন্দাজি ছিলেন। এবং অর্জুনের মধ্যে পেলবতা এত বেশি ছিল যে উনি যখন অস্ত্র দিয়ে মানে ধনুকে অস্ত্রবাণ প্রয়োগ করতেন, তার মধ্যে একটা অদ্ভুত একটা কি বলবো পেলবতা স্থান পেত, এবং যাতে প্রচুর অস্ত্র উনি মারতে পারতেন। সেই জায়গাটা আমি অনেক পরে আসছি। অর্জুনের গুণ বলুন, দোষ বলুন, আর একটা জিনিস ছিল, অর্জুন সবেতে প্রথম থাকতে ভালোবাসতেন। গুরুর সমাদর পাওয়াতেও প্রথম আসতে চাইতেন, এবং কৃষ্ণের ভালোবাসা পাওয়ার জায়গাতেও উনি প্রথম আসতে চেয়েছিলেন। কিন্তু অসম্ভব একটা ব্যাপার দেখুন, দ্রৌপদীকে যিনি উনি জয় করেছিলেন, তার প্রেমেতে কিন্তু উনি প্রথম আসতে চাননি, ফার্স্ট বয় হতে চাননি। তো এটা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ একটা অদ্ভুত ক্যালকুলেট করে একমাত্র উদুপির রাজাকে বলে দেন যে পরের দিন কতজন মারা যাবে, তখন অর্জুন একটু অভিমানাহত হয়ে কৃষ্ণকে বলেছিলেন, হে বাসুদেব, আপনি আমায় কেন বলছেন না? এটা কি করে সম্ভব? আপনি এই ক্যালকুলেশনটা করছেন কি করে? আমি ক্যালকুলেশনটা বলছি। উনি বলছিলেন এই সংখ্যাটা আপনি নির্ণয় করছেন কি করে? তখন শ্রীকৃষ্ণর মুখে তো একটা হাসি থাকতো, যে হাসিটা অদ্ভুত একটা ডিপ্লোম্যাটিক হাসি। সেই হাসিতে উনি বলেছিলেন, কর্মণ্যে ব্যাধিকার হস্তে মা ফলেষু কদাচন। তুমি তোমার কাজটা করে যাও বৎস, তোমাকে দেখতে হবে না কে কবে কতজন মারা যাচ্ছে। সেটা আমার ব্যাপার এবং উদুপির রাজার ব্যাপার। কারণ উদুপির রাজার সেটাই কর্ম যে পরের দিনের ডিমান্ডটা জানতে হবে, এবং ডিমান্ডটা জেনে সে ততখানি রান্না বসাবে। নাহলে তার রান্না যে রান্নাগুলো করবে সেই রান্নাগুলো নষ্ট হবে, তাহলে নষ্ট করা উচিত নয়। তার সঙ্গে আমার এটাই ডিলিং, তাকে আমি এই ক্যালকুলেশনটা বলবো, আর তোমায় আমি যুদ্ধনীতির ক্যালকুলেশন বলবো। তোমার রথের সারথি আমি, তোমাকে সঠিক পথে চালনা করে তোমাকে সেই যুদ্ধে জেতাবো, তুমি ওখানেই কনসেন্ট্রেট করো। তাহলে বুঝছেন তো, সবই কৃষ্ণের লীলা। এখন মহাভারতে কত জিনিস আমরা জানতে পারি যেটা কিনা মানে সহজ উপায়ে আমরা বুঝতে পারি না। তাহলে মহাভারতেও একটা কুরুক্ষেত্রের যুদ্ধেও একটা রান্নাঘর ছিল, সেই রান্নাঘরেও কিছু পাচক পাচিকা ছিল, এবং তাদেরও মস্ত বড় ভূমিকা ছিল এই মহাভারত যুদ্ধে। কিন্তু সেই পাচক পাচিকা প্রায় 50,000 থেকে 75,000 পাচক পাচিকাদের এখনও আমরা কিন্তু 18 অক্ষরীতে যোগ করি না। এবার চুপি চুপি আর একটা কথা বলে রাখি, এই যে উদুপি কর্ণাটক রাজ্যের একদম পশ্চিম দিকে অবস্থিত, সমুদ্র পাড়ের একটা অঞ্চল। তার একটা খুব ভালো রেসিপি আছে যেটা আমরা সবাই খাই, আমি একটু আগে বলেছিলাম, খুব প্রচলিত। এবার বলুন তো সেটা কি? আচ্ছা, আপনারা কমেন্টস বক্সে জানাবেন সেই খাদ্যটি কী। তা আমি বলে দিচ্ছি, সেই খাদ্যটা হলো ধোসা। এই ধোসাও কিন্তু অর্জুন খেয়েছিলেন। দেখুন, উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের একটা সমন্বয় সাধন করা হচ্ছে। সেইটা সমন্বয় সাধনটা কিন্তু যুদ্ধ দিয়ে করছে না, সেটা অন্ন দিয়ে করানো হচ্ছে। মানে একটা অদ্ভুত পলিটিক্সের মধ্যে রয়েছে যে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের একটা সমন্বয় হচ্ছে, তাও এই ব্রিজটা হচ্ছে খাদ্য। এই খাদ্য দিয়ে, অন্ন দিয়ে দুটো জায়গাকার মানুষ বিন্ধ্য পর্বতের উত্তর এবং দক্ষিণ দিক এক হয়ে যাচ্ছে, সেখানে যুদ্ধের কোনো চিহ্ন নেই। অস্ত্র ছাড়া, যুদ্ধ ছাড়াও যে দুটো প্রান্তের মানুষ এক হতে পারেন এবং দুজনের সাহচর্য এবং দুজনকে উপকার করতে পারেন, তা হয়তো মহাভারতই আমাদের শিখিয়েছেন। বলে না, যা নেই মহাভারতে তা নেই ভূভারতে। সত্যিই তো তাই। মহাভারতে যেমন পলিটিক্স আছে, রাজনীতি আছে, ধূর্ততা আছে, ক্রূরতা আছে, শত্রুতা আছে, যৌনতা আছে, তেমনি আছে এই ফুড ডিপ্লোমেসি, এই পলিটিক্যাল নানা রকম ব্যাপার। মহাভারত না পড়লে ম্যানেজমেন্ট সম্বন্ধেও জানা যায় না, অন্যান্য জিনিস সম্বন্ধেও জানা যায় না। তাই মহাভারতটাকে ভালো করে একটু চর্চা করলেই আমরা সব কিছু জানতে পারি।
নমস্কার, সঙ্গে থাকুন সবসময় আমার সঙ্গে।